তো দুপুর ১২টা নাগাদ আমরা বীরচন্দ্রপুর থেকে চলে এসেছিলাম প্রায় তারাপীঠ। তো তারাপীঠ ঢুকে আমরা বুঝতেই পারছিলাম যে এবেলাতে হয়তো পুজো দেওয়া হবে না, কারণ কিছুটা টাইম দুপুরের দিকে মায়ের মন্দির বন্ধ থাকে ভোগের জন্য। বাট যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম যে না, খুব ছটপট গিয়ে আমরা খুব সুস্থভাবে মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম। বিকজ অফ আমাদের নন্দাইয়ের একটা বন্ধুর শ্বশুরবাড়ি হচ্ছে একদম মন্দিরের সামনে, ওখানে দোকান। তো সেইখানেই জিত ছিল। তো সঙ্গে সঙ্গে ওরা বলো যে তোমরা চলো মন্দিরে, আমরা গিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। তো প্রচণ্ড লাইন ছিল। তো তার মাঝখানে আমরা তাড়াতাড়ি ঢুকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন হয়েছে, পুজো দেওয়া হয়েছে। তো এখন পুজো দেওয়া কমপ্লিট, আমরা চলে যাচ্ছি। তো তারাপীঠ থেকে বাড়ি চলে আসার পরের দিনে যখন আমি নিউজ পেপার পড়ছি, তো তখন দেখছি যে নাকি দেব আর ইধিকা পাল এসছিল খাদানের ছবির জন্য এখানে পুজো দিতে। তো সেই শুক্রবারে এসেছিলো, বাট আমাদের ব্যাড লাক, কারণ আমরা 12টায় পৌঁছেছিলাম আর দেবরা সকাল সকাল বেরিয়ে গেছে। তো এখানে শুধুমাত্র তারাপীঠে কালী মন্দির ছাড়াও সামনে যে শিব মন্দিরগুলো ছিল সেখানে পুজো দিয়ে নিলাম। তো এখানে আমার মা যেহেতু ফার্স্ট টাইম তারাপীঠে, কারণ আমরা এর আগেও একবার এসেছিলাম, তো দিদি সেগুলো মাকে সব দেখাচ্ছিলো। আর এটা একদম মন্দিরের সামনের এই দিকটা করে একটা পুকুর আছে, ধূপ বাতি সব জ্বালানো হলে এখানে জ্বালাতে হয়, কারণ ওখানে এত ভিড়ের মধ্যে জ্বালানো একদম যায় না। তো সেই কারণে ওই ধূপ আর বাতি আমরা একটুখানি জ্বালিয়ে দিলাম। তো এখানে আমরা ভোগ খাবো বলে সেসব ব্যবস্থা আমরা করে ফেলেছিলাম। তো পুজো টুজো দেওয়ার পরে কিছুক্ষণ এদিক ওদিক করে দেখার পরে আমরা এখন চলে এসেছি শ্মশান কালীতলা। এখানে তারাপীঠে মন্দিরটা ঢোকার আগে এটা পরে প্রায় যেতে ডান দিকে। তো এটা আগে নাকি শুনেছি অন্ধকার জঙ্গলের মতো ছিল, অনেক সাধু সন্ন্যাসীরা ওই মাঝে বসে তপস্যা করতো। বাট এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অত ভয়ের কিছু নেই। তো এখন আমরা চলে এসেছি প্রায় 1:45 বাজছে এখন ভোগ খাওয়ার জন্য। তো একদম এই দিকে ভোগ খাওয়ার জায়গা আছে। তো আমরা ফার্স্ট টাইম বিয়ের পর যখন এসেছিলাম তখন একদম দোতলায় খেয়েছিলাম, প্রচণ্ড রোদের মধ্যে খেয়েছিলাম। কিন্তু এখন এইখানটা করে একদম নিরিবিলি চুপচাপ এই জায়গাতে আমরা এখন অপেক্ষা করছি ভোগের জন্য। তো সত্যি কথা বলতে কি, মায়ের পুজো আমরা খুব শান্তিভাবে দিয়েছি, খুব ভালোভাবে দিয়েছি, আর খুব ভালো করে দর্শন হয়েছে। মানে প্রথমে ভেবেছিলাম যে ছেলে কোলে নিয়ে হয়তো অত লাইনের মধ্যে আমি ভালোভাবে দাঁড়াতে পারবো না, কি ছেলেও হয়তো ভালো করে দর্শন পাবে না, কিন্তু দারুণভাবে দেখা হয়েছে। আর অনেকক্ষণ থাকতে পেরেছিলাম ভিতরে, আর ছেলেও খুব ভালো করে দেখেছে, রায়ও খুব ভালো করে দেখেছে। আর এই যে মায়ের ভোগ, অনেক রকমের ভাজা, এখানে কিন্তু মাছের মাথা দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। তো এই ভোগ খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। তো আমরা সকলে মিলে খুব তৃপ্তি করে ভোগটো খেয়ে নিলাম। আর যেটুকুনি বাড়তি ছিল সেটুকুনি আমাদেরকে পার্সেল করে দিয়েছিল, বাড়ির জন্য কিছুটা এনেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো প্রথমে ভেবেছিলাম তারাপীঠে পুজো টুজো দেওয়ার পরে হয়তো বীরচন্দ্রপুর যাবো, বাট বীরচন্দ্রপুরটা যেহেতু আমরা আগেই সেরে ফেলেছি, তাই এখানে তারাপীঠে মায়ের পুজো দেওয়ার পর আর কিছু আমাদের সেরকম কিছু কাজ ছিল না, তাই আমরা একদম বাড়ির দিকে রওনা হলাম। তো তারপরে রাস্তায় আস্তে আস্তে ভাবলাম যে অনেকটা বিকালে আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি, তাই দিদি ভাবলো যে চলো একটুখানি যাওয়ার পথে আমাদের সোনারন্দি পড়বে, মানে কাটোয়া যাওয়ার আগে সোনারন্দি পড়বে। তো সোনারন্দিতে অনেক বড় মাছ আছে পুকুরে, আর মাছ দেখতে তো বাবু খুব ভালোবাসে, আর রাজবাড়ি সোনারন্দি একটা। তো চলো সেটাই দেখা যাক। তো এখন আমরা চলে এসেছি সোনারন্দি, এই যে আমরা এখন চলে এসেছি সোনারন্দি রাজবাড়ি। তো এখানে একটা পুকুর আছে, এখানে অনেক বড় মাছ আছে, কারণ এইসব মাছ ধরা যায় না, কারণ ধরে খাওয়াও যায় না, একটা অভিশাপ লাগে। তো সেই কারণে এখানকার মাছগুলো অনেক বড়। এর আগে আমি আর একবার এসেছিলাম বাবুকে নিয়ে, আর এখন বাবু দেখে রায় দেখে খুব আনন্দ পাচ্ছে। আর আমাদের মা, মানে কাটোয়ার মা, মানে কোনো দিন আসেনি, আর বাদ বাকি আমরা সবাই এসেছিলাম আগে, তাই জন্য মায়েরও আর একবার দেখা হয়ে গেল। আর সোনারন্দি যখন ঢুকছিলাম তখন একটা গা ছমছমের ব্যাপার আছে, ব্যাপারটা মানে তাকালেই মনে হয় যেন বেশ ঐতিহাসিক একটা জায়গা, যেখানে আগে নাকি রাজা প্রজাদের শাসন চলতো, কর প্রথা ছিল, অনেক রকমের প্রথা ছিল, যেরকম আমরা সিনেমাতে এখন দেখি। কারণ আমাদের সত্যিকারের রাজা প্রজাদের দেখার সৌভাগ্য হয়নি, সিনেমাতে যেটুকুনি দেখি কেউ কর দিতে না পারলে অত্যাচারী রাজা হলে তাদেরকে মানে জমি টমি কেড়ে নেওয়া, তাদেরকে অত্যাচার করে, এরকম। তো ওই যে বলে না সব কিছু চিরস্থায়ী নয় কোনো কিছু, সেরকমই ব্যাপার। এখন এই যে শুধুমাত্র রাজবাড়িগুলো পড়ে, না আছে রাজা, না আছে রানী, না আছে সৈন্য সামন্ত, কেউ নেই। আর আগে বাবাদের মুখে শুনেছি এখানে নাকি হাতি চালায় হাতি, ঘোড়া চালায় ঘোড়া, অনেক কিছু থাকতো। তো এখন শুধু সেইগুলো সবই ইতিহাস হয়ে গেছে। আর ওই সামনে কিছুটা কিছু ঘর মিলে একটু অনাথ আশ্রমের মতো হয়েছে। আর ওই যে একটা শিব মন্দির, ওখানে একটা শিব আছে।
তো এখানে তারপরে এই যে ভিতরে ঢোকার সৌভাগ্য সবসময় সবার হয় না, কারণ সবসময় এটা খোলা থাকে না। তো এখন খোলা আছে, তোমাদেরকে দেখিনি কী অবস্থা, দেখো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এই যে হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির মতোই বেশ একটা ব্যাপার আছে, কিন্তু না আছে রাজা না আছে রানী। কত বড় এরিয়া দেখো, মানে ভাবলেও অবাক লাগে যে এখানে আগে রাজা রানী মানে সৈন্য সামন্ত অনেক কিছু ছিল, অনেক কিছু। তার মধ্যে এখন শুধুমাত্র ঐতিহাসিক জায়গা হয়ে গেছে এটা। তো এখানে কিছু কিছু মানুষ দেখাশোনা করে, আর তাছাড়া সবই এই ধ্বংসস্তূপ পড়ে আছে। আর ওই যে ভিতরে কিছু কিছু ঠাকুর আছে, তোমাদেরকে দেখাবো আমি। আর এই যে এত এত ঘর, রাজা পূজাদের ব্যাপার বুঝতেই পারছো। তো আমাদের মুখের অবস্থা দেখো, সারাদিনের ব্যাপার। আর এখানে বাবু রায় খুব আনন্দে পেয়েছে, ওরা ঘুরে বেরিয়ে খেলা করছে। তো এই রাজবাড়িটাতে এসে আমি একটা কথাই ভাবছি যে রাতের বেলাতে যদি আমাকে বলে যে একা থাকতে, আমি পারবো না একা থাকতে, কারণ আমার অতটাও সাহস নেই। শুধু আমি কেন, মানে প্রায় হয়তো অনেকজন একা থাকতে পারবে না। আর এই যে ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখা, ঠাকুরগুলোর অবস্থা তো সেই রকমই হয়ে গেছে, মানে সেই জাগ জমকার নেই, শুধুমাত্র শীতকালে বলে একটুখানি চাদর গায়ে দিয়েছে। রাধা কৃষ্ণ গৌর নিতাই এইসব ঠাকুরই আছে, এখন সবই ইতিহাস হয়ে গেছে। তো আমার ভিডিও কার কার তোমাদের ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে সোনারন্দি রাজবাড়ি তোমরা কে কে এসেছো তারাও কমেন্টে অবশ্যই জানিও। মানে এই সোনারন্দি রাজবাড়ি ঘিরে অনেক ইতিহাস আছে, সেগুলো হয়তো আমি জানি না। তো চলো টাটা, বাই।